রাজনীতির খবরের কাগজে যারা প্রতিনিয়তই থাকেন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে, রাজনীতির বেড়াডিঙে আজ তারাই এসেছেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই বিশেষ আয়োজন একান্ত আমিতে। কি কি ভাবছেন? কে এসেছেন অতিথি হয়ে? বর্ণে গন্ধে মাতাবো বলে সুগন্ধ ছড়াবো স্বপ্ন গানে, সেই আগের মতো বাংলার রূপের জয় গানে আজ আমরা হয়েছি এক। পুষ্টি সুগন্ধি চিনি গুঁড়া চাল, বাছাইকৃত সেরা চাল, স্বাদে ঘ্রাণে আনে উৎসবের আমেজ। যদি বলি বোল্ড লেডি অফ পার্লামেন্ট, কার কথা সবসময় মাথায় আসে এটি বললে? আপনারা অনেকেই ঠিক ধরেছেন। আমাদের সাথে আজকে অতিথি হয়ে উপস্থিত হয়েছেন রাজনীতিবিদ এবং ব্যারিস্টার রুমিন ফারহানা। ঈদ মোবারক আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক। আমাদের সবারই কিন্তু ঈদকে ঘিরে বিশেষ কিছু আয়োজন থাকে। আপনার বাড়িতে ঈদকে ঘিরে প্রতিনিয়ত কোন আয়োজনটি সবসময় থাকে? আমাদের তো একটু বড় পরিবার বলতে আমার একান্ত নিজস্ব পরিবারের বাইরেও তো আমার এলাকার একটা বড় পরিবার আছে। সো ঈদের প্রস্তুতিটা রোজা থেকেই শুরু হয়। আমার এলাকায় যাওয়া, তাদের সাথে ইফতার করা, যেহেতু জাস্ট ইলেকশনের 7 দিন পরেই রোজা শুরু হয়ে গেল। সো এইবারের রোজাটাও ছিল খুব অন্যরকম। আমার নেতাকর্মীদের উচ্ছ্বাস, আনন্দ, তাদের আবদার, ইফতার করতে হবে একসাথে। সো এগুলো সব পূরণ করে ঈদটা আসলে এবার বেশ লম্বা সময় ধরে ঈদ চলছে আমার। ঈদের কোন কোন খাবারগুলো সবচেয়ে বেশি পছন্দের? আমার ঈদের খুব পছন্দের খাবার হলো আমার মায়ের হাতের টিকিয়া। আমার মা খুব মজার, আমার মা দুটো ঈদেই রান্না করতেন নিজের হাতে, এবং কিছু আইটেম ওনার সিগনেচার আইটেম, যেমন টিকিয়াটা ওনার ভীষণ মজা ছিল। তারপরে উনি মুরগির রোস্ট ওনার খুব মজা হতো, আর উনি আনারস দিয়ে গলদা চিংড়ি রান্না করতেন, ওইটাও খুব মজা হতো। এটা একটু ডিফারেন্ট ধরনের আইটেম। হ্যাঁ, ঈদের ওনার এই রান্নাগুলো তো বহু বছর পাই না, ওটা মিস করি। আন্টির কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি আপনাকে অনুপ্রাণিত করে? অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি এত স্ট্রিক্ট বা এত অনেক অডসের মাঝখানে আমি সাহস করে কিভাবে টিকে থাকি, বা অনেক অডস আমাকে ফেস করতে হয় এভরিডে, তারপরেও আমি ভাঙি না কেন? তার একটা বড় কারণ সম্ভবত আমার মাকে আমি দেখেছি খুব কাছ থেকে, এবং উনি খুব শক্ত মানুষ। উনি যে কোনো ঝড়ঝাপটাতে খুবই স্থির থাকেন, এবং ওনাকে দেখে আসলে আজকে আপনারা যেটা আমাকে দেখেন সেটা ওনাকে দেখে আমার তৈরি হওয়া। এবং সবসময় আম্মা একটা কথা বলতেন যে অন্যে তোমার ব্যাপারে কি ভাবছে বা বলছে, এটা আসলে তার রিফ্লেকশন, তার ব্যাকগ্রাউন্ড, তার চিন্তা, তার অভিজ্ঞতা, তার জীবনকে দেখা, এটা তার দৃষ্টিভঙ্গি, এটা কখনো তোমাকে ডিফাইন করে না। সো অনেকে বলেন যে নারীরা আসে রাজনীতিতে কিন্তু নানানভাবে হেনস্থার শিকার হয়, ট্রোলের শিকার হয়, সরে যায়, কিন্তু এই বিষয়গুলো আমাকে খুব বেশি বদার কখনো করেনি। হ্যাঁ, অফকোর্স ইনিশিয়ালি 15-17 ইয়ার্স ব্যাক I was a young girl, so ওই সময় ডেফিনেটলি ইট ওয়াজন্ট ভেরি ইজি টু হ্যান্ডেল, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার মায়ের ওই শক্তিটা আমার ভেতরে ছিল বলেই ওটা আমাকে খুব বেশি দিন বদার করেনি। এরপরে তো আমি আসলে একেবারেই খেয়ালও করি না কে কি বলছে না বলছে। কার দ্বারা অনুপ্রাণিত হয়ে আপনি রাজনীতিতে আসলেন, এবং কখন থেকে মনে হলো যে আপনি দেশের মানুষের জন্য কাজ করবেন? আমার রাজনীতি করার স্বপ্ন একেবারেই ছোটবেলার, এবং আমার বাবা মা সঙ্গত কারণেই কেউই চাননি আমি রাজনীতিতে আসি। ইভেন আমি ল পড়ি, এটাও কারো খুব একটা ইচ্ছা ছিল না। ওনারা চেয়েছিলেন আমি ফিজিক্স বা কেমিস্ট্রিতে পড়ি, যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারপরে আমি ইউনিভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করি। বাট আমি ল পড়লাম কারণ আমার মাথায় ছিল আমি রাজনীতি করব, এবং উপমহাদেশের রাজনীতি, উপমহাদেশকে বললাম, আপনি যদি পাশ্চাত্যের দিকেও তাকান আপনি দেখবেন যে রাজনীতি সঙ্গে ওকালতির একটা খুব নিবিড় সম্পর্ক আছে। সো সেখান থেকে আমার ওকালতিতে যাওয়া, পেশায় ঢোকা, এবং তারপরে রাজনীতিতে আসা আমার বাবার মৃত্যুর পরে। রাজনীতিবিদ রুমিন ফারহানাকে আমরা চিনি, পাশাপাশি ব্যারিস্টার রুমিন ফারহানাকেও আমরা চিনি,
কিন্তু লেখক হিসেবেও আপনি আত্মপ্রকাশ করেছেন। এবারের বইমেলায় আপনার যে বইটি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে একটু জানতে চাই। এই বইটা আমার তৃতীয় বই। এই বইটার লেখা হয়েছে মূলত আমার সংসদের 3.5 বছরের অভিজ্ঞতা, 2019 থেকে 2022 পর্যন্ত আমাদের যেই সংসদ যাত্রা আমার, সেটা আমি কি দেখেছি, কেমন দেখেছি, এবং সেই সময়ে যারা সংসদে ছিলেন তাদেরকে দেখেছি। তাদের সঙ্গে আমার কাজ করতে গিয়ে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি সেগুলোও অকপটে লিখেছি। আমি স্পিকারের সঙ্গে আমার অভিজ্ঞতা, কিংবা তৎকালীন প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখা, তার সঙ্গে আমার অভিজ্ঞতা, এবং সর্বোপরি একজন বিরোধী কণ্ঠ হিসেবে সংসদে আমার অভিজ্ঞতা, পুরোটাই বইটাতে আছে। বিরোধী কণ্ঠ হিসেবে আপনি সংসদে থাকা মানেই কিন্তু জমজমাট সংসদ। অনেকেই এমনও আছেন যে শুধু আপনার সংসদে ভূমিকা, আপনার কথা শোনার জন্য কিন্তু আমরা সংসদ টিভিটা অনেকে ছেড়ে বসতাম, এমন অনেক মানুষই পাওয়া যাবে। সেক্ষেত্রে একটু জানতে চাই যে এবারের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলেন এবং হাঁস মার্কা প্রতীকে আপনি নির্বাচন করেছেন, এবং এই নির্বাচনের সময় কিন্তু আপনার কাছে একটি হাঁস নিয়ে বেশ আলোচনা হয়েছে, যেটির মাথায় একটি ঝুঁটিও আছে। এই হাঁসটি আপনি কোথা থেকে সংগ্রহ করলেন? নর্মালি মিটিংয়ে কি হয়, মানুষ আমাকে প্রচুর ফুলের মালা দিয়েছে। এবার আপনারা নিশ্চয়ই নিউজ ফলো করলে দেখবেন যে আমি অনেক মালা পরা, অ্যাজ ইফ জয়ের আগেই ভালোবাসার জয় হয়ে গেছে। সো ফুলের মালা দিত আর হাঁস নিয়ে আসতো আমার জন্য। আর এই হাঁসটা আমি গাড়ি থেকে বসে দেখছি, আমি নামবো, এমন সময় দেখছি একজন ভদ্রলোক হাঁসটা কোলে নিয়ে আছে। তো আমি বুঝেছি যে উনি আমার সঙ্গে ছবি তুলবে হাঁসটা নিয়ে। আমি হাঁসটাকে তাড়াতাড়ি কোলে নিয়েছি গাড়ি থেকে নিয়ে আমি আর কোল থেকে নামাই নাই। আই গেস ভদ্রলোক ভাবছিলেন হাঁসটা আমি আবার ফেরত দেবো, কিন্তু ওই হাঁস আর আমি ফেরত দেই না, কারণ এত সুন্দর হাঁস এবং এটার মাথায় ঝুঁটি। আমি এরকম হাঁস আসলে কখনো দেখিনি। আমি ছোটবেলা থেকেই পেট রাখি সবসময়, আমার বাসায় সবসময় পেট আছে, অ্যাপার্টমেন্টের আসার আগ পর্যন্ত। এখন অবশ্য অ্যাপার্টমেন্টেও আমি হাঁস মুরগি নিয়ে ঢুকছি। আমি এই হাঁসটা দেখলাম যে এরকম হাঁস তো আমি আগে কখনো দেখি নাই, তো এই হাঁস আর ওনাকে ফেরত দেওয়া যাবে না, ওই হাঁসটা আমি নিয়ে আসছি। এবার আপনি আপনার হাঁস চুরির একটি মামলাও করেছেন, এই বিষয়টা একটু জানতে চাই, আসলে মূল ঘটনাটা কি? আমার এলাকায় তো আমি সপ্তাহে 2 দিন থাকি আর বাকি 5 দিন ঢাকায় থাকি। সো একবার সকালবেলা উঠে যে মেয়েটা হাঁস মুরগি দেখাশোনা করে, ও কাঁদতে কাঁদতে ফোন দিচ্ছে, আপা আমাদের 4টা হাঁস নাই হয়ে গেছে। আমি এসে দেখি হাঁসের দরজা খোলা, তালা ভাঙা, নিয়ে গেছে হাঁস। আমি তাড়াতাড়ি থানায় ফোন দিছি, ওসি সাহেবকে কাঁদতে কাঁদতে বলছি যে আমার হাঁস এরকম চুরি হয়েছে। ওসি সাহেব ওয়াজ ভেরি নাইস অ্যান্ড সামহাউ হি রিলেটেড। ওনার মনে হচ্ছে যে উনি বলছেন আমি ওইগুলা পালি, আমি জানি আপা কত কষ্ট, আমি এখন FIR নিচ্ছি। উনি নিচ্ছে মামলা নেওয়ার পরদিন চোর তো আর ধরা পড়ে না, পরদিন চোরের কি মাথায় আসছে আল্লাহ জানে, সে আরো হাঁস নেওয়ার আশায় ওই বাসার চারপাশে ঘুরঘুর করছিল। তারপরে সামহাও আমার লোকজন তাকে ধরে, পুলিশে দেয় এবং কয়েকদিন জেলেও ছিল। এবং তারপরে আমি আমার পুরা বাসা CCTV ক্যামেরার আওতায় নিয়ে আসছি, জাস্ট হাঁস বাঁচানোর জন্য, কারণ আমার ওখানে আর এমন কিছু নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি আপনি আপনার এলাকায় গিয়ে আঞ্চলিক ভাষায় কথা বলছেন। এই ভাষাটার অভ্যাস কি আপনার আগে থেকেই ছিল, নাকি এবার আপনি রপ্ত করেছেন? আমি শিখেছি কারণ আমি অনেকেই অবাক হবেন, তবে যারা জানেন তারা আমাকে বলেছেন যে এটা খুবই অবাক কাণ্ড যে তুমি এভাবে অ্যাডজাস্ট করে গেছো। গ্রামের সাথে কানেকশন বলতে যেটা বোঝায়, মানুষ তো দাদাবাড়ি নানাবাড়ি ঈদে যায়, গ্রামের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়, কিন্তু আমার ওটা কখনো হয়নি। কিন্তু আমি লাস্ট 2017 থেকে যখন এলাকায় কাজ করা শুরু করলাম, তখন থেকেই আমার প্রথম গ্রামের সঙ্গে ইন্টারাকশন হওয়া। প্রথম দিকে কয়েক বছর আমি কিছুই বুঝতাম না, ওনারা দ্রুত কথা বলতেন, ওনাদের মতো করে বলতেন, আমি একদম কিছুই বুঝতাম না। বাট গ্র্যাজুয়ালি আমার যে মেয়েটা আমার গ্রামে আমার বাসার কাজ সাহায্য করে, হাঁস মুরগি পালে আমার সাথে, ওই মেয়েটা আমাকে আস্তে আস্তে ভাষা আমি ওর থেকে শিখেছি। ওর সাথে আমি অনেক গল্প করি, সো অনেক গল্প করলে ওর ভাষাগুলো আমি শিখি। ও আবার আমাকে অনেক কিছু নিজেও শেখায়, খুব ইন্টারেস্টিং। আমি বলি তুইও আমার টিচার, আমিও তোর টিচার, ওকে আমি ইংলিশ শেখাই। ও আবার
শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ওর থেকে আমি গ্রামের ভাষা শিখি, ও আমার কাছ থেকে কিছু কিছু ইংরেজি শেখে। আপু, আপনার সাথে গল্প করতে খুবই ভালো লাগছে। আপনার আরও অনেক গল্প শুনবো, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন একান্ত আমি। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। একান্ত আমি, সৌজন্যে পুষ্টি। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, যা তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। একটা লিফট তো দিতেই পারি। চা। সরি, আমিও বোধহয় একটু ভুলই করে ফেলেছি। ব্যাপার না, মানুষ তো। এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কে এক গাঢ় লিকার। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। বিরতির পর আবারও স্বাগত একান্ত আমিতে। আপু, আপনি রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করেছেন, কিন্তু আছে না যে একটা সাধারণ মানুষ হিসেবে আমরা জীবনের প্রতিটি মুহূর্তে কাউকে না কাউকে আদর্শ মনে করি। সেই আদর্শের জায়গাটা আপনি কার কাছে খুঁজে পান, বা জীবনের আদর্শ কাকে মনে করেন? আমার বাবা মা। এবং আপনি যদি দুজনের মধ্যে একজনকে বেছে নিতে বলেন, এটা আমার জন্য অসম্ভব। আমার সমস্ত গুণ এবং আমার সমস্ত দোষ মিলিয়ে আমি যা, এই পুরোটাই তাদের তৈরি। যেটা হয় বাবা মা খুব ছোটবেলা বাচ্চাদের স্ট্রিক্টলি পড়তে বসায়, সেরকম না করে তারা বরং আমাকে জীবন সম্পর্কে বলেছেন অনেক, গল্পের ছলে বলেছেন, আসতে যেতে বলেছেন, এমনি কথায় কথায় বলেছেন, এবং আমার জীবন বোধটা তৈরি করে দিয়েছেন তারা। এরপরে যদি কোনো কিছু আমার লাইফকে মানে তৈরি করে, সেটা হচ্ছে বই। আমি ছোটবেলা থেকে প্রচুর প্রচুর বই পড়েছি, আমার লেখায়, আমার ভাষা তৈরিতে সাহায্য করেছে। বোল্ড লেডি অফ পার্লামেন্ট বললে আমাদের মস্তিষ্কে আপনার চেহারাটাই ভেসে ওঠে সবার আগে। এই যে বোল্ড লেডি অফ পার্লামেন্ট, এই তকমাটা আপনি কি পজিটিভভাবে দেখছেন নাকি নেগেটিভভাবে? বোল্ড শব্দটা আমার প্রিয় শব্দ, আমি এটাকে পজিটিভলি দেখব, খুবই পজিটিভলি দেখব। আপনাকে দেখে অনেক নারীরাও কিন্তু অনুপ্রাণিত হচ্ছেন, এবং আমাদের যে সমাজে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য তারা আওয়াজ তুলতে চেষ্টা করছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, এবং আমাদের নারীদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? আমি নারীদেরকে একটা কথাই বলবো, যে নারীর যদি নিজস্ব কিছু থাকে, সেটা হলো এক ঈশ্বর, আর দুই তার শিক্ষা। ঈশ্বরকে যদি স্মরণ রেখে তার মেধাকে সে কাজে লাগায়, প্রত্যেকটা মানুষকে আল্লাহ কোনো না কোনো মেধা দিয়েছে, আমি অনুরোধ করব সেটাকে কাজে লাগান। আর পেছনে তাকাবেন না, মানুষ কি বলল না বলল, কারা আপনাকে পেছনে টেনে ধরতে চাইছে, এটা থাকবেই, এটাতে ফোকাস করবেন না। ফোকাস করলে হয় কি, আমাদের অনেক বেশি এনার্জি নষ্ট হয়ে যায়। আমি বাজে কাজে এনার্জি নষ্ট করতে একদমই আগ্রহী না, কারণ জীবন ছোট, কাজ করবার অনেক বিষয় আছে, অনেক ক্ষেত্র আছে যেটার আসলে কোনো কার্যকারিতা নাই। এরকম বিষয়ে ফোকাস করেন, তখন দিন শেষে আপনি এনার্জিটা ভুল জায়গায় দিচ্ছেন এবং আগাতে পারবেন না। আপনি তো রাজনীতিবিদ এবং ব্যারিস্টার হিসেবে সবচেয়ে বেশি পরিচিত, কিন্তু আপনি যে একজন নৃত্যশিল্পী এটা হয়তো অনেকেই জানেন না। সেক্ষেত্রে একটু জানতে চাই যে এখন এই ব্যস্ত জীবনে কি আপনার কখনো মনে হয় যে সেই সময়টাতে যদি আবার ফিরে যেতে পারতেন, বা নাচের সুযোগ হলে কি কখনো আপনি আবার নাচটাকে নিজের ডেইলি লাইফে নিয়ে আসবেন কিনা? আমার মায়ের খুব শখ ছিল আমি ভালো একজন ক্লাসিক্যাল ডান্সার হই, পড়াশোনার পাশাপাশি অফকোর্স।
সেজন্য আমি বাফাতে 6 বছরের কোর্স করি। পরে আমি শিবলি মোহাম্মদের কাছে কাথকে ট্রেনিং নেই, কিন্তু ক্লাস 9-10 পর আর আসলে নাচার কোনো প্রোগ্রাম বা কোনো আমার হয়নি, কারণ ব্যস্ত হয়ে পড়ি পড়াশোনা নিয়ে। তবে নাচে পাবলিক ফোরামে ফেরার আমার একদমই কোনো ইচ্ছে নেই। তবে নিজেকে ফিট রাখার জন্য নিজের ঘরে মানুষ যেমন এক্সারসাইজ করে সেরকম হয়তো নিজে নিজে একলা প্র্যাকটিস করলে হয়তো ফিট থাকা যাবে, এইটুকুই, এর বেশি না। তরুণরা যে রাজনীতিতে ঝুঁকছেন এবং দেশের মানুষের জন্য কাজ করার জন্য তারা এগিয়ে এসেছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ভেরি পজিটিভ, ভেরি পজিটিভ। আমাদের দিন শেষে ওরাই কিন্তু আমাদের শেষ ভরসার জায়গা, কারণ আমরা পুরনো রাজনীতি দেখেছি, দ্বিদলীয় ব্যবস্থা একটা সময় বাংলাদেশে ভালো কাজ করেছে, কিন্তু তারপরে সেটার যে পচন আমরা দেখেছি, সেখানে একটা নতুন ধারার রাজনীতি সময়ের প্রয়োজন ছিল। সো হ্যাঁ, প্রশ্ন আসতেই পারে যে নতুন যেই দল তারা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, তার একটা রিফ্লেকশন আমরা এই ভোটেও দেখেছি। যেখানে নেপালে জেনজিরা গভর্নমেন্ট ফর্ম করেছে, সেখানে বাংলাদেশে জেনজিদের ওই দল মিজারেবলি ফেল করেছে। যেই নতুন রাজনীতির কথা তারা বলছে, সেটাকে যদি তারা ধারণ করে, শুধু বলার জন্য বলা না, সেটাকে যদি তারা ধারণ করে, আমি মনে করি বাংলাদেশে একটা নতুন ধারার রাজনীতি তারা তৈরি করতে পারবে। আরেকটি বিষয় খুব জানতে ইচ্ছে করে যে সংসদে যেভাবে আপনাকে আমরা দেখি সব সময়, কিন্তু ব্যক্তি রুমিন ফারহানা আসলে কেমন ব্যক্তি হিসেবে নিজেকে, কোন দিকটাকে আপনি বেশি ভালো মনে করেন বা কোন দিকটা আপনার খারাপ গুণ বলা যায়? আমার ভালো দিক হচ্ছে আমি সত্য বলি এবং চেষ্টা করি একেবারে বাধ্য না হলে মিথ্যার আশ্রয় না নেওয়া। আর খারাপ দিক হচ্ছে আমি খুব রাগী এবং আমি চট করে রেগে যাই এবং ভালো রেগে যাই। আবার খুব আমার কাছে কন্ট্রাডিক্টরি মনে হয়, আমি কিন্তু খুব হাসিও। আমার সঙ্গে যারা কাজ করে তারা জানে আমি প্রচুর হাসি, কিন্তু আমি রাগীও, খুবই রাগী। আপনি তো রাজনীতিবিদ, লেখক, ব্যারিস্টার, নৃত্যশিল্পী, পাশাপাশি আপনি মাঝে মাঝে আবৃত্তিও করেন। আজকে কিন্তু এই বিশেষ আয়োজনে আপনার মুখ থেকে একটা আবৃত্তি না শুনলেই নয়, এবং এইটা আপনার পক্ষ থেকে আমাদের দর্শকদের জন্য ঈদ সালামি। আপনার কাছ থেকে আমরা আবৃত্তি শুনতে শুনতে আজকে বাড়ি চলে যাব, তবে তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, আমরা রুমিন ফারহানার মুখ থেকে আজকে আবৃত্তি শুনবো, তবে তার আগে আমি সঞ্চারী তিলোত্তমা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে থাকুন। ঈদ মোবারক। আমার কবিতাটা পূর্ণেন্দু পুত্রীর কথোপকথন। আমরা বেড়ে উঠেছি ওনার কবিতা পড়ে। তোমার পৌঁছতে এত দেরি হলো, পথে ভিড় ছিল, আমারও পৌঁছতে একটু দেরি হলো, সব পথই ফাটা। পথে এত ভিড় ছিল কেন? শবযাত্রা? কার মৃত্যু হলো? আমাদের চেনা কেউ না তো? এই তো সেদিন যোগও গেল, দৌড়ে গেল, এখনো ফিরল না। আগে পরে শঙ্কর, বিমল, আমাদের যাকে যাকে প্রয়োজন তারাই পালায়, দূরের সমুদ্রে চলে যায়। কালো নুড়িয়ারা যায় যেরকম বিলীনের দিকে, আরও যাবে, আমরাও যাব, লোকাল ট্রেনের মতো বেশ ঘন ঘন। আসছে যাচ্ছে মৃত্যু আজকাল। তোমার কেমন মৃত্যু ভালো লাগে? আমি সেলিব্রাল। মৃত্যুর কথায় বুঝি রাগ হলো? মৃত্যুর প্রসঙ্গ তবে থাক, জীবনের আলোচনা হোক। তোমার চিবুকে এত ছায়া কেন? অন্ধকারে ছিলে? তোমার কপালে এত ঘাম? এই যে রোদ্দুরে ছিলাম। তুমি আজ টিপ পরনি তো? আমিও অবশ্য আজ পাঞ্জাবি পরিনি। তোমার খোঁপার চুল ভাঙা কেন? ঝড়ে পড়েছিলে? আমার চুলের ফাঁকে রক্ত কেন? বাজ পড়েছিল। একান্ত আমি, সৌজন্যে পুষ্টি। একটা লিফট তো দিতেই পারি। চা? পথ দিয়ে
করে আমিও বোধহয় একটু ভুলই করে ফেলেছি। ব্যাপার না, মানুষ তো। এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কে এক গাঢ় লিক। রাজনীতির খবরের কাগজে যারা প্রতিনিয়তই থাকেন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে, রাজনীতির বেড়াডিঙে আজ তারাই এসেছেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই বিশেষ আয়োজন একান্ত আমিতে। কি কি ভাবছেন? কে এসেছেন অতিথি হয়ে? যদি বলি বোর্ড লেডি অফ পার্লামেন্ট, কার কথা সবসময় মাথায় আসে এটি বললে? আপনারা অনেকেই ঠিক ধরেছেন। আমাদের সাথে আজকে অতিথি হয়ে উপস্থিত হয়েছেন রাজনীতিবিদ এবং ব্যারিস্টার রুমিন ফারহানা। ঈদ মোবারক আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক। আমাদের সবারই কিন্তু ঈদকে ঘিরে বিশেষ কিছু আয়োজন থাকে। আপনার বাড়িতে ঈদকে ঘিরে প্রতিনিয়ত কোন আয়োজনটি সবসময় থাকে? আমাদের তো একটু বড় পরিবার। বড় পরিবার বলতে আমার একান্ত নিজস্ব পরিবারের বাইরেও তো আমার এলাকার একটা বড় পরিবার আছে। সো ঈদের প্রস্তুতিটা রোজা থেকেই শুরু হয়। আমার এলাকায় যাওয়া, তাদের সাথে ইফতার করা, যেহেতু জাস্ট ইলেকশনের 7 দিন পরেই রোজা শুরু হয়ে গেল। সো এইবারের রোজাটাও ছিল খুব অন্যরকম। আমার নেতাকর্মীদের উচ্ছ্বাস, আনন্দ, তাদের আবদার, ইফতার করতে হবে একসাথে। সো এগুলো সব পূরণ করে ঈদটা আসলে এবার বেশ লম্বা সময় ধরে ঈদ চলছে আমার। ঈদের কোন কোন খাবারগুলো সবচেয়ে বেশি পছন্দের? আমার ঈদের খুব পছন্দের খাবার হলো আমার মায়ের হাতের টিকিয়া। আমার মা খুব মজার, আমার মা দুটো ঈদেই রান্না করতেন নিজের হাতে, এবং কিছু আইটেম ওনার সিগনেচার আইটেম, যেমন টিকিয়াটা ওনার ভীষণ মজা ছিল। তারপরে উনি মুরগির রোস্ট ওনার খুব মজা হতো, আর উনি আনারস দিয়ে গলদা চিংড়ি রান্না করতেন, ওইটাও খুব মজা হতো। এটা একটু ডিফারেন্ট এটা একটু ধরনের ডিফারেন্ট। আইটেম। হ্যাঁ, ঈদে ওনার এই রান্নাগুলো তো বহু বছর পাই না, ওটা মিস করি। আন্টির কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি আপনাকে অনুপ্রাণিত করে? অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি এত স্ট্রিক্ট বা এত অনেক অডসের মাঝখানে আমি সাহস করে কিভাবে টিকে থাকি, বা অনেক অডস আমাকে ফেস করতে হয় এভরিডে, তারপরেও আমি ভাঙি না কেন। তার একটা বড় কারণ সম্ভবত আমার মাকে আমি দেখেছি খুব কাছ থেকে, এবং উনি খুব শক্ত মানুষ। উনি যে কোনো ঝড়ঝাপটাতে খুবই স্থির থাকেন, এবং ওনাকে দেখে আসলে আজকে আপনারা যেটা আমাকে দেখেন সেটা ওনাকে দেখে আমার তৈরি হওয়া। এবং সবসময় আম্মা একটা কথা বলতেন যে অন্যে তোমার ব্যাপারে কি ভাবছে বা বলছে, এটা আসলে তার রিফ্লেকশন, তার ব্যাকগ্রাউন্ড, তার চিন্তা, তার অভিজ্ঞতা, তার জীবনকে দেখা, এটা তার দৃষ্টিভঙ্গি, এটা কখনো তোমাকে ডিফাইন করে না। সো অনেকে বলেন যে নারীরা আসে রাজনীতিতে কিন্তু নানানভাবে হেনস্থার শিকার হয়, ট্রোলের শিকার হয়, সরে যায়, কিন্তু এই বিষয়গুলো আমাকে খুব বেশি বদার কখনো করেনি। হ্যাঁ, অফকোর্স ইনিশিয়ালি 15-17 ইয়ার্স ব্যাক আই ওয়াজ আ ইয়াং গার্ল, সো ওই সময় ডেফিনেটলি ইট ওয়াজন্ট ভেরি ইজি টু হ্যান্ডেল, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার মায়ের ওই শক্তিটা আমার ভেতরে ছিল বলেই ওটা আমাকে খুব বেশি দিন বদার করেনি। এরপরে তো আমি আসলে একেবারেই খেয়ালও করি না কে কি বলছে না বলছে। কার দ্বারা অনুপ্রাণিত হয়ে আপনি রাজনীতিতে আসলেন, এবং কখন থেকে মনে হলো যে আপনি দেশের মানুষের জন্য কাজ করবেন? আমার রাজনীতি করার স্বপ্ন একেবারেই ছেলেবেলার, ছোটবেলার, এবং আমার বাবা মা সঙ্গত কারণেই কেউই চাননি আমি রাজনীতিতে আসি। ইভেন আমি ল পড়ি এটাও কারো খুব একটা ইচ্ছা ছিল না। ওনারা চেয়েছিলেন আমি ফিজিক্স বা কেমিস্ট্রিতে পড়ি, যেটা আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারপরে আমি ইউনিভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করি। বাট আমি ল পড়লাম কারণ আমার মাথায় ছিল আমি রাজনীতি করব, এবং উপমহাদেশের রাজনীতি, উপমহাদেশকে বললাম, আপনি যদি পাশ্চাত্যের দিকেও তাকান আপনি দেখবেন যে রাজনীতি সঙ্গে ওকালতির একটা খুব নিবিড় সম্পর্ক আছে। সো সেখান থেকে আমার ওকালতিতে যাওয়া, পেশায় ঢোকা, এবং তারপরে রাজনীতিতে আসা আমার বাবার মৃত্যুর পরে। রাজনীতিবিদ রুমিন ফারহানাকে আমরা চিনি, পাশাপাশি ব্যারিস্টার রুমিন ফারহানাকেও আমরা চিনি, কিন্তু লেখক হিসেবেও আপনি আত্মপ্রকাশ করেছেন। এবারের বইমেলায় আপনার যে বইটি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে একটু জানতে চাই। এই বইটা আমার তৃতীয় বই,
এই বইটার লেখা হয়েছে মূলত আমার সংসদের 3.5 বছরের অভিজ্ঞতা, 2019 থেকে 2022 পর্যন্ত আমাদের যেই সংসদ যাত্রা আমার, সেটা আমি কি দেখেছি, কেমন দেখেছি, এবং সেই সময়ে যারা সংসদে ছিলেন তাদেরকে দেখেছি। তাদের সঙ্গে আমার কাজ করতে গিয়ে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি সেগুলোও অকপটে লিখেছি। আমি স্পিকারের সঙ্গে আমার অভিজ্ঞতা, কিংবা তৎকালীন প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখা, তার সঙ্গে আমার অভিজ্ঞতা, এবং সর্বোপরি একজন বিরোধী কণ্ঠ হিসেবে সংসদে আমার অভিজ্ঞতা, পুরোটাই বইটাতে আছে। বিরোধী কণ্ঠ হিসেবে আপনি সংসদে থাকা মানেই কিন্তু জমজমাট সংসদ। অনেকেই এমনও আছেন যে শুধু আপনার সংসদে ভূমিকা, আপনার কথা শোনার জন্য কিন্তু আমরা সংসদ টিভিটা অনেকে ছেড়ে বসতাম, এমন অনেক মানুষই পাওয়া যাবে। সেক্ষেত্রে একটু জানতে চাই যে এইবারের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলেন এবং হাঁস মার্কা প্রতীকে আপনি নির্বাচন করেছেন, এবং এই নির্বাচনের সময় কিন্তু আপনার কাছে একটি হাঁস নিয়ে বেশ আলোচনা হয়েছে, যেটির মাথায় একটি ঝুঁটিও আছে। এই হাঁসটি আপনি কোথা থেকে সংগ্রহ করলেন? নর্মালি মিটিংয়ে কি হয়, মানুষ আমাকে প্রচুর ফুলের মালা দিয়েছে। এবার আপনারা নিশ্চয়ই নিউজ ফলো করলে দেখবেন যে আমি অনেক মালা পরা, অ্যাজ ইফ জয়ের আগেই ভালোবাসার জয় হয়ে গেছে। সো ফুলের মালা দিত আর হাঁস নিয়ে আসতো আমার জন্য। আর এই হাঁসটা আমি গাড়ি থেকে বসে দেখছি, আমি নামবো, আমার সময় দেখছি একজন ভদ্রলোক হাঁসটা কোলে নিয়ে আছে। তো আমি বুঝেছি যে উনি আমার সঙ্গে ছবি তুলবে হাঁসটা নিয়ে। আমি হাঁসটাকে তাড়াতাড়ি কোলে নিয়েছি গাড়ি থেকে নিয়ে আমি আর কোল থেকে নামাই নাই। আই গেস ভদ্রলোক ভাবছিলেন হাঁসটা আমি আবার ফেরত দেবো, কিন্তু ওই হাঁস আর আমি ফেরত দেই না, কারণ এত সুন্দর হাঁস এবং এটার মাথায় ঝুঁটি। আমি এরকম হাঁস আসলে কখনো দেখিনি। আমি ছোটবেলা থেকেই পেট রাখি সবসময়, আমার বাসায় সবসময় পেট আছে, অ্যাপার্টমেন্টের আসার আগ পর্যন্ত। এখন অবশ্য অ্যাপার্টমেন্টেও আমি হাঁস মুরগি নিয়ে ঢুকছি। আমি এই হাঁসটা দেখলাম যে এরকম হাঁস তো আমি আগে কখনো দেখি নাই, তো এই হাঁস আর ওনাকে ফেরত দেওয়া যাবে না, ওই হাঁসটা আমি নিয়ে আসছি। এবার আপনি আপনার হাঁস চুরির একটি মামলাও করেছেন, এই বিষয়টা একটু জানতে চাই, আসলে মূল ঘটনাটা কি? আমার এলাকায় তো আমি সপ্তাহে 2 দিন থাকি আর বাকি 5 দিন ঢাকায় থাকি। সো একবার সকালবেলা উঠে যেই মেয়েটা হাঁস মুরগি দেখাশোনা করে, ও কাঁদতে কাঁদতে ফোন দিচ্ছে, আপা আমাদের 4টা হাঁস নাই হয়ে গেছে। আমি এসে দেখি হাঁসের দরজা খোলা, তালা ভাঙা, নিয়ে গেছে হাঁস। আমি তাড়াতাড়ি থানায় ফোন দিছি, ওসি সাহেবকে কাঁদতে কাঁদতে বলছি যে আমার হাঁস এরকম চুরি হয়েছে। ওসি সাহেব ওয়াজ ভেরি নাইস অ্যান্ড সামহাউ হি রিলেটেড। ওনার মনে হচ্ছে যে উনি বলছেন আমি ওইগুলা পালি, আমি জানি আপা কত কষ্ট, আমি এখন FIR নিচ্ছি। উনি নিচ্ছে মামলা নেওয়ার পরদিন চোর তো আর ধরা পড়ে না, পরদিন চোরের কি মাথায় আসছে আল্লাহ জানে, সে আরো হাঁস নেওয়ার আশায় ওই বাসার চারপাশে ঘুরঘুর করছিল। তারপরে সামহাও আমার লোকজন তাকে ধরে, পুলিশে দেয় এবং কয়েকদিন জেলেও ছিল। এবং তারপরে আমি আমার পুরা বাসা CCTV ক্যামেরার আওতায় নিয়ে আসছি, জাস্ট হাঁস বাঁচানোর জন্য, কারণ আমার ওখানে আর এমন কিছু নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি আপনি আপনার এলাকায় গিয়ে আঞ্চলিক ভাষায় কথা বলছেন। এই ভাষাটার অভ্যাস কি আপনার আগে থেকেই ছিল, নাকি এবার আপনি রপ্ত করেছেন? আমি শিখেছি কারণ আমি অনেকেই অবাক হবেন, তবে যারা জানেন তারা আমাকে বলেছেন যে এটা খুবই অবাক কাণ্ড যে তুমি এভাবে অ্যাডজাস্ট করে গেছো। গ্রামের সাথে কানেকশন বলতে যেটা বোঝায়, মানুষ তো দাদাবাড়ি নানাবাড়ি ঈদে যায়, গ্রামের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়, কিন্তু আমার ওটা কখনো হয়নি। কিন্তু আমি লাস্ট 2017 থেকে যখন এলাকায় কাজ করা শুরু করলাম, তখন থেকেই আমার প্রথম গ্রামের সঙ্গে ইন্টারাকশন হওয়া। প্রথম দিকে কয়েক বছর আমি কিছুই বুঝতাম না, ওনারা দ্রুত কথা বলতেন, ওনাদের মতো করে বলতেন, আমি একদম কিছুই বুঝতাম না। বাট গ্র্যাজুয়ালি আমার যে মেয়েটা আমার গ্রামে আমার বাসার কাজ সাহায্য করে, হাঁস মুরগি পালে আমার সাথে, ওই মেয়েটা আমাকে আস্তে আস্তে ভাষা আমি ওর থেকে শিখেছি। ওর সাথে আমি অনেক গল্প করি, সো অনেক গল্প করলে ওর ভাষাগুলো আমি শিখি, ও আবার আমাকে অনেক কিছু নিজেও শেখায়। খুব ইন্টারেস্টিং। আমি বলি তুইও আমার টিচার, আমিও তোর টিচার, ওকে আমি ইংলিশ শেখাই। ও আবার শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ওর থেকে আমি গ্রামের ভাষা শিখে, ও আমার কাছ থেকে কিছু কিছু ইংরেজি শেখে। আপু, আপনি রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করেছেন, কিন্তু আছে না যে একটা সাধারণ মানুষ হিসেবে আমরা জীবনের প্রতিটি মুহূর্তে কাউকে না কাউকে আদর্শ মনে করি। সেই আদর্শের জায়গাটা আপনি কার কাছে খুঁজে পান, বা জীবনের আদর্শ কাকে মনে করেন? আমার বাবা মা।
এবং আপনি যদি দুজনের মধ্যে একজনকে বেছে নিতে বলেন, এটা আমার জন্য অসম্ভব। আমার সমস্ত গুণ এবং আমার সমস্ত দোষ মিলিয়ে আমি যা, এই পুরোটাই তাদের তৈরি। যেটা হয় বাবা মা খুব ছোটবেলা বাচ্চাদের স্ট্রিক্টলি পড়তে বসায়, সেরকম না করে তারা বরং আমাকে জীবন সম্পর্কে বলেছেন অনেক, গল্পের ছলে বলেছেন, আসতে যেতে বলেছেন, এমনি কথায় কথায় বলেছেন, এবং আমার জীবন বোধটা তৈরি করে দিয়েছেন তারা। এরপরে যদি কোনো কিছু আমার লাইফকে মানে তৈরি করে, সেটা হচ্ছে বই। আমি ছোটবেলা থেকে প্রচুর প্রচুর বই পড়েছি, আমার লেখায়, আমার ভাষা তৈরিতে সাহায্য করেছে। বোল্ড লেডি অফ পার্লামেন্ট বললে আমাদের মস্তিষ্কে আপনার চেহারাটাই ভেসে ওঠে সবার আগে। এই যে বোল্ড লেডি অফ পার্লামেন্ট, এই তকমাটা আপনি কি পজিটিভভাবে দেখছেন নাকি নেগেটিভভাবে? বোল্ড শব্দটা আমার প্রিয় শব্দ, আমি এটাকে পজিটিভলি দেখব, খুবই পজিটিভলি দেখব। আপনাকে দেখে অনেক নারীরাও কিন্তু অনুপ্রাণিত হচ্ছেন এবং আমাদের যে সমাজে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য তারা আওয়াজ তুলতে চেষ্টা করছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং আমাদের নারীদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? আমি নারীদেরকে একটা কথাই বলবো, যে নারীর যদি নিজস্ব কিছু থাকে, সেটা হলো এক ঈশ্বর, আর দুই তার শিক্ষা। ঈশ্বরকে যদি স্মরণ রেখে তার মেধাকে সে কাজে লাগায়, প্রত্যেকটা মানুষকে আল্লাহ কোনো না কোনো মেধা দিয়েছে, আমি অনুরোধ করব সেটাকে কাজে লাগান। আর পেছনে তাকাবেন না, মানুষ কি বলল না বলল, কারা আপনাকে পেছনে টেনে ধরতে চাইছে, এটা থাকবেই, এটাতে ফোকাস করবেন না। ফোকাস করলে হয় কি, আমাদের অনেক বেশি এনার্জি নষ্ট হয়ে যায়। আমি বাজে কাজে এনার্জি নষ্ট করতে একদমই আগ্রহী না, কারণ জীবন ছোট, কাজ করবার অনেক বিষয় আছে, অনেক ক্ষেত্র আছে যেটার আসলে কোনো কার্যকারিতা নাই। এরকম বিষয়ে ফোকাস করেন, তখন দিন শেষে আপনি এনার্জিটা ভুল জায়গায় দিচ্ছেন এবং আগাতে পারবেন না। আপনি তো রাজনীতিবিদ এবং ব্যারিস্টার হিসেবে সবচেয়ে বেশি পরিচিত, কিন্তু আপনি যে একজন নৃত্যশিল্পী এটা হয়তো অনেকেই জানেন না। সেক্ষেত্রে একটু জানতে চাই যে এখন এই ব্যস্ত জীবনে কি আপনার কখনো মনে হয় যে সেই সময়টাতে যদি আবার ফিরে যেতে পারতেন, বা নাচের সুযোগ হলে কি কখনো আপনি আবার নাচটাকে নিজের ডেইলি লাইফে নিয়ে আসবেন কিনা? আমার মায়ের খুব শখ ছিল আমি ভালো একজন ক্লাসিক্যাল ডান্সার হই, পড়াশোনার পাশাপাশি অফকোর্স। সেজন্য আমি বাফাতে 6 বছরের কোর্স করি, পরে আমি শিবলি মোহাম্মদের কাছে কাথকে ট্রেনিং নেই, কিন্তু ক্লাস 9-10 পর আর আসলে নাচার কোনো প্রোগ্রাম বা কোনো আমার হয়নি, কারণ ব্যস্ত হয়ে পড়ি পড়াশোনা নিয়ে। তবে নাচে পাবলিক ফোরামে ফেরার আমার একদমই কোনো ইচ্ছে নেই, তবে নিজেকে ফিট রাখার জন্য নিজের ঘরে মানুষ যেমন এক্সারসাইজ করে, সেরকম হয়তো নিজে নিজে একলা প্র্যাকটিস করলে হয়তো ফিট থাকা যাবে, এইটুকুই, এর বেশি না। তরুণরা যে রাজনীতিতে ঝুঁকছেন এবং দেশের মানুষের জন্য কাজ করার জন্য তারা এগিয়ে এসেছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ভেরি পজিটিভ, ভেরি পজিটিভ। আমাদের দিন শেষে ওরাই কিন্তু আমাদের শেষ ভরসার জায়গা, কারণ আমরা পুরনো রাজনীতি দেখেছি, দ্বিদলীয় ব্যবস্থা একটা সময় বাংলাদেশে ভালো কাজ করেছে, কিন্তু তারপরে সেটার যে পচন আমরা দেখেছি, সেখানে একটা নতুন ধারার রাজনীতি সময়ের প্রয়োজন ছিল। সো হ্যাঁ, প্রশ্ন আসতেই পারে যে নতুন যেই দল তারা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, তার একটা রিফ্লেকশন আমরা এই ভোটেও দেখেছি। যেখানে নেপালে জেনজিরা গভর্নমেন্ট ফর্ম করেছে, সেখানে বাংলাদেশে জেনজিদের ওই দল মিজারেবলি ফেল করেছে। যেই নতুন রাজনীতির কথা তারা বলছে, সেটাকে যদি তারা ধারণ করে, শুধু বলার জন্য বলা না, সেটাকে যদি তারা ধারণ করে, আমি মনে করি বাংলাদেশে একটা নতুন ধারার রাজনীতি তারা তৈরি করতে পারবে। আরেকটি বিষয় খুব জানতে ইচ্ছে করে যে সংসদে যেভাবে আপনাকে আমরা দেখি সব সময়, কিন্তু ব্যক্তি রুমিন ফারহানা আসলে কেমন ব্যক্তি হিসেবে নিজেকে, কোন দিকটাকে আপনি বেশি ভালো মনে করেন বা কোন দিকটা আপনার খারাপ গুণ বলা যায়? আমার ভালো দিক হচ্ছে আমি সত্য বলি এবং চেষ্টা করি একেবারে বাধ্য না হলে মিথ্যার আশ্রয় না নেওয়া। আর খারাপ দিক হচ্ছে আমি খুব রাগী।
এবং আমি চট করে রেগে যাই এবং ভালো রেগে যাই। আবার খুব আমার কাছে কন্ট্রাডিক্টরি মনে হয়। আমি কিন্তু খুব হাসিও, আমার সঙ্গে যারা কাজ করে তারা জানে আমি প্রচুর হাসি, কিন্তু আমি রাগিও, খুবই রাগি। আপনি তো রাজনীতিবিদ, লেখক, ব্যারিস্টার, নৃত্যশিল্পী, পাশাপাশি আপনি মাঝে মাঝে আবৃত্তিও করেন। আজকে কিন্তু এই বিশেষ আয়োজনে আপনার মুখ থেকে একটা আবৃত্তি না শুনলেই নয়, এবং এইটা আপনার পক্ষ থেকে আমাদের দর্শকদের জন্য ঈদ সালামি। আপনার কাছ থেকে আমরা আবৃত্তি শুনতে শুনতে আজকে বাড়ি চলে যাব, তবে তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, আমরা রুবিন ফারহানার মুখ থেকে আজকে আবৃত্তি শুনবো, তবে তার আগে আমি সঞ্চারী তিলোত্তমা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে থাকুন। ঈদ মোবারক। আমার কবিতাটা পূর্ণেন্দু পুত্রের কথোপকথন। আমরা বেড়ে উঠেছি ওনার কবিতা পড়ে। তোমার পৌঁছতে এত দেরি হলো, পথে ভিড় ছিল, আমারও পৌঁছতে একটু দেরি হলো, সব পথই ফাটা। পথে এত ভিড় ছিল কেন? শবযাত্রা? কার মৃত্যু হলো? আমাদের চেনা কেউ না তো? এই তো সেদিন যোগও গেল, দৌড়ে গেল, এখনো ফিরল না। আগে পরে শঙ্কর, বিমল, আমাদের যাকে যাকে প্রয়োজন তারাই পালায়, দূরের সমুদ্রে চলে যায়। কালো নুড়িয়ারা যায় যেরকম বিলীনের দিকে, আরও যাবে, আমরাও যাব, লোকাল ট্রেনের মতো বেশ ঘন ঘন। আসছে যাচ্ছে মৃত্যু আজকাল। তোমার কেমন মৃত্যু ভালো লাগে? আমি সেলিব্রাল। মৃত্যুর কথায় বুঝি রাগ হলো? মৃত্যুর প্রসঙ্গ তবে থাক, জীবনের আলোচনা হোক। তোমার চিবুকে এত ছায়া কেন? অন্ধকারে ছিলে? তোমার কপালে এত ঘাম? এই যে রোদ্দুরে ছিলাম। তুমি আজ টিপ পরনি তো? আমিও অবশ্য আজ পাঞ্জাবি পরিনি। তোমার খোঁপার চুল ভাঙা কেন? ঝড়ে পড়েছিলে? আমার চুলের ফাঁকে রক্ত কেন? বাজ পড়েছিল। একান্ত আমি, সৌজন্যে পুষ্টি। এই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। পুষ্টি সুগন্ধি চিনি গুঁড়া চাল, বাছাইকৃত সেরা চাল। স্বাদে ঘ্রাণে আনে উৎসবের আমেজ।